কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীদের অতর্কিত গুলি বর্ষণে ২৭ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানালেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীর যখন দীর্ঘ সময় পর শান্তির পথে ফিরেছে, পর্যটকদের ভিড়ে মুখরিত হয়েছে উপত্যকা, তখনই পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা চায় না যে ভারত শান্তিপূর্ণ পথে এগিয়ে যাক। তিনি আরো বলেন, ভারতের সার্বভৌমত্বে বারবার আঘাত করার চেষ্টা করছে পাকিস্তান। এবার এমন শাস্তি দিতে হবে যাতে তারা আর কোনোদিন ভারতের দিকে চোখ তুলেও তাকাতে না পারে। তিনি ঐতিহাসিক প্রসঙ্গ টেনে বলেন, ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান জন্মের ঠিক পরেই কাশ্মীরে হামলা করেছিল। ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করছে। অধ্যক্ষ আরও অভিযোগ করেন, বাংলাদেশের ইউনুস সরকারও পাকিস্তানের সাথে মিলে ভারতের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের অভ্যন্তরেও কিছু কমিউনিস্ট এবং সুযোগ সন্ধানী ব্যক্তি রয়েছেন যারা ভারতীয় মাটি খেয়ে আজ পাকিস্তানের গুণগান গাইছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের বিরুদ্ধেও অবিলম্বে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। তিনি এই প্রসঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে সজাগ থাকার আহ্বান জানান এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানান। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা ভারতবর্ষের উপরে নিরীহ নাগরিকদের উপর আক্রমণ, এটা নতুন কিছু নয়। ধারাবাহিকভাবে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে পাকিস্তান ভারতকে বেকায়দায় ফেলতে, অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, সর্বক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ১৯৪৭ ১৪ই আগস্ট থেকে পাকিস্তানের তার খেলা একই খেলা, ভারতকে যে কোনো উপায়ে বেকায়দায় ফেলা। সে প্রথম দিন থেকে চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, বিভিন্নভাবে পাকিস্তানের এই নেগেটিভ অ্যাটিটিউডগুলোকে মোকাবিলা করে আসছে। একের পর এক পাকিস্তান কখনো ধর্মের কার্ড খেলে, কখনো তো সন্ত্রাসবাদের কাজ তো তাদের কমন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষকে বদনাম করার জন্য সেটা রাষ্ট্রসংঘে হোক, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান বরাবর চেষ্টা করে আসছে। পাকিস্তানের শান্তি ফিরে এসছে, কাশ্মীরে শান্তি ফিরে এসছে। লক্ষ লক্ষ পর্যটক যাচ্ছেন কাশ্মীরে পর্যটনের জন্য। ধীরে ধীরে ৩৭০ ধারা উঠে গেল কাশ্মীর থেকে। পাকিস্তান প্রমাদ গুনছে, আর এই কাশ্মীর ছিল তাদের খেলা সবচেয়ে মূল অংশটা, যেটাকে দিয়ে পাথর ছোড়ানো, ওখানকার বাচ্চাদের, শিশুদেরকে দিয়ে উগ্রপন্থী তৎপরতার মাধ্যমে কাশ্মীরের সমস্ত শান্তি সুস্থিতি বিনষ্ট করা, ভারতবর্ষের শান্তি সুস্থিতি বিনষ্ট করা, লাখো লাখো কাশ্মীরি পণ্ডিতদেরকে কাশ্মীর ছাড়া করা এবং ভারতবর্ষের ভিতরেই অন্তর্ঘাতমূলক কাজকর্মে সাহায্য করে আসছিল পাকিস্তান। এর মধ্যে কিছু ভারতবাসীও পাকিস্তানের সঙ্গে সংযুক্ত ছিল, ভারতকে বদনাম, ভারতকে বেকায়দায় ফেলতে। শান্তি ফিরে এসেছিল যখন সমস্ত ভারতবর্ষের এই শান্তির সুস্থিতির বাতাবরণ, অতর্কিত আক্রমণ, যে কোনো জায়গায় হামলা, রেল স্টেশন, মন্দিরে হামলা, এগুলো বন্ধ হয়ে গিয়েছিল মোদীজির শাসনে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের সুনাম বৃদ্ধি হচ্ছিল, অর্থনৈতিকভাবে ভারতবর্ষ বিকাশের দিকে এগিয়ে যাচ্ছিল, বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছিল। একটা লাস্ট মরণ কামড় দেওয়ার চেষ্টা করলো পাকিস্তান এই পহেলগাঁওতে নিরীহ ২৬ জন নাগরিককে, নিরীহ পর্যটকদের হত্যা করে। এই যে এটা কাশ্মীরের পাকিস্তানের চিরাচরিত অভ্যাস। যেখানে যেখানে কাশ্মীর সীমান্ত আছে সেখানে সেখানে তারা এই নগ্ন খেলায় মেতে উঠে। এই যে পর্যটকদের হত্যা অত্যন্ত দুঃখজনক, বেদনা হতো, মর্মান্তিক, যার নিন্দা করার কোনো ভাষা নেই। সমগ্র ভারতবাসী আসছে কিন্তু ক্ষোভে, দুঃখে, রাগে ফুসছে যে অতর্কিতে এই নাগরিকদের, নিরীহ নাগরিকের হত্যা, ভারতবর্ষের রক্ত টকবক করে ফুটছে। মোদীজি বলেছেন যে একটা উগ্রপন্থীকেও এভাবে ছাড়া হবে না। এখন এই সকল কারণে তারা যুদ্ধের দাওয়া বেজে উঠেছে। আমরা পাকিস্তানকে একটা সবক শেখাতে প্রস্তুত ভারতবাসী হিসাবে। আমরা মনে করি এইবারই পাকিস্তানকে চিরতরে শিক্ষা দিতে হবে একটা, যে
তোমরা অনেক করেছো ভারত বিরোধিতা করতে করতে পাকিস্তান নিজেও আজকে শেষ। পাকিস্তান আজকে টুকরো টুকরো হওয়ার আশঙ্কায় রয়েছে এবং পাকিস্তানকে সবক শেখানো দরকার, এটা হচ্ছে আমার বড় কথা। সেই সঙ্গে যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা, আমাদের ভালোবাসা রইল, তারা যেন শোকটা কাটিয়ে উঠতে পারে। যারা গেছেন আর তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা গেছেন তাদের অভাব কিন্তু ওই পরিবারগুলো তার ভরাট হবে না। তারপরও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের মনের মধ্যে শান্তি ফিরে আসুক, তাদের মনের মধ্যে আবার যে হারিয়েছে সেটা ধীরে ধীরে সে শোকটা কাটিয়ে উঠতে পারে। ফলপ্রসূ কতটুকু সময় বলবে। তবে পাকিস্তানের উপরে একটা চাপ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সমস্ত আম নাগরিক কিন্তু এই সকল জিনিস চায় না, হত্যা চায় না, রক্তপাত চায় না। কিন্তু পাকিস্তান তো অ্যাকচুয়ালি মুখে গণতন্ত্র, অ্যাকচুয়ালি পাকিস্তান ডিক্টেড এন্ড গাইডেড বাই দ্য আর্মি ফোর্স। এই আর্মি ফোর্সের দ্বারা পাকিস্তানের গণতন্ত্রটাকে পরিচালনা করা হয়। সুতরাং গণতন্ত্র পাকিস্তানের কাছে যেটা, সেটা একটা আইওয়াস মাত্র, সব আর্মিরা। সেই অটলজির সময়ও নওয়াজ শরীফ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মোশাররফ সাহেব কি করলেন, নওয়াজ শরীফকে অন্ধকারে রেখে কার্গিল যুদ্ধ শুরু করে দিলেন। 17 দিন যুদ্ধ টিকতে পারল না পাকিস্তান। আজকেও পাকিস্তানের এই যে ভূমিকা, এখন নওয়াজ শরীফের ভাই হচ্ছেন শাহনাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। উনি বুঝতে পারছেন কিন্তু যে উনি সামরিক বাহিনীর হাতের চিরনক হয়ে গিয়েছেন। ডিসিশন নেওয়ার মালিক কিন্তু পাকিস্তানের গণতান্ত্রিক সিস্টেমে গণতান্ত্রিক যে মন্ত্রিসভা, তারা নয়। ডিসিশন পাকিস্তানে বরাবরই নেয় সামরিক বাহিনী। সুতরাং সিন্ধু নদের জল আটকে দিয়ে তাদেরকে কৃষিক্ষেত্রে, তাদেরকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বিরাট বাধার সৃষ্টি হয়েছে। ঝিলম নদীর জল ছেড়ে দিয়ে পাকিস্তানে বন্যার সৃষ্টি হয়েছে। পাকিস্তানকে প্রেশারে না ফেললে, পাকিস্তানকে চাপে না ফেললে, তারা তো অনেকবার প্রেশারে চাপে পড়েছে, তারা কিন্তু শোধরায় না। কারণ তাদের এখন আমাদের সীমান্ত অঞ্চলে তাদের আরেকটা নতুন বান্ধব বেড়েছে, বাংলাদেশে ভারত বিরোধিতা করছে। আর চীন তো আছেই। চীনের লক্ষ্য ভারতবর্ষের উন্নয়ন, অগ্রগতি, অর্থনৈতিক বিকাশকে স্তব্ধ করে দেওয়া। তাই পাকিস্তানকে বরাবরই চীন মদত দেয়। এছাড়াও আরো দূরে কিছু কিছু কান্ট্রি আছে, যেমন তুরস্ক আছে, রাশিয়ার থেকে ভেঙে যাওয়া আরো কিছু কিছু কান্ট্রি আছে। আর ভারতবর্ষের মধ্যে কিছু ভারতের থেকে, ভারতের খেয়ে, ভারতের পরে, ভারতের সমস্ত সুজলাং সুফলাং শস্য শ্যামলাঙের